ঘিঞ্জি এলাকায় বিগত 40 বছরের কারখানা 2006 সালে ডেল্টা লেদার কর্পোরেশনের রেজিস্ট্রেশন কারখানা নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। পাশাপাশি দুটি বহুতলের মধ্যে ছাড় 1 ফুটের মতো, দুটি বিল্ডিং এর মাঝে যাতায়াতের বেআইনি রাস্তা, বিল্ডিং এর জানলা থাকলেও তা বন্ধ থাকে সব সময়। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। দেখব ছবি। মাত্র অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছি। যে ঘটনাস্থল সেটা সরাসরি দেখাবো, সেখানকার পরিস্থিতি কিরকম পর্যায়ে ছিল এবং কেমন পর্যায়ে রয়েছে। ডেল্টা লেদার কর্পোরেশন নামে এই সংস্থা, যা সংস্থার এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের প্রথম দুটি ফ্লোরে তাদের কারখানা চলতো এবং টপ ফ্লোরে কারখানার মালিক তিনি তার পরিবার নিয়ে থাকতেন। এই বিল্ডিংয়ের পাশাপাশি তার পাশের যে আরেকটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়েও কিন্তু ওই কোম্পানির কারখানা চলতো। দুটো বিল্ডিং মিলিয়ে কিন্তু তাদের এই কারখানা, যেটা লেদারের বিভিন্ন প্রোডাক্ট সেখানে কিন্তু তৈরি হতো, মানি পার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ সেইখানে কিন্তু এই কারখানাতে তৈরি করা হতো। এবার এই দুটো বিল্ডিং যেখানে কিন্তু এই বছরের পর বছর ধরে এই কারখানাগুলো চলছে, সেই দুটো বিল্ডিংয়ের যে পরিস্থিতি সেটা দেখালেই কিন্তু কতটা ভয়ঙ্কর এবং কতটা যতুগৃহ সেটা কিন্তু স্পষ্ট হবে। প্রথমে দেখাবো যে দুটো বিল্ডিংয়ের মধ্যবর্তী যে গ্যাপ, সেটা কার্যত 1 ফুটও নেই বললে চলে। পুরোপুরি যে নিয়ম বা কর্পোরেশনের নিয়ম বা দুটো বিল্ডিং নির্মাণ করার যে নিয়ম, প্রত্যেকটা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই বিল্ডিং কিন্তু গজিয়ে উঠেছে কয়েক বছর আগে। ফলে এই দুটো বিল্ডিংয়ের যে গ্যাপ, সেটা যদি আরও আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যে দুটো বিল্ডিংয়ের মধ্যবর্তী গ্যাপ কতটা। একটি বিল্ডিংয়ের সীমানা এখানে শেষ হচ্ছে, আর একটা বিল্ডিং পাশের এই বিল্ডিংয়ের সীমানা এখানে শেষ হচ্ছে। আমি যদি হাত দিয়ে মেপে দেখি, সেটা কিন্তু 1 হাতের সামান্য বেশি, অর্থাৎ 1 ফুটের কিছুটা বেশি হবে, হয়তো 1 ফুটই হবে এই দুটো বিল্ডিংয়ের মধ্যবর্তী গ্যাপ। এইরকমভাবে কোনো রকম নিয়ম না মেনে এই দুটো বিল্ডিং গজিয়ে উঠেছে। আরও একটা বিষয় সব থেকে যেটা আশ্চর্যজনকভাবে দেখা দিয়েছে, যেহেতু দুটো বিল্ডিং জুড়ে এই কারখানা চলতো, তাই এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং যাওয়ার জন্য দুটো বিল্ডিংয়ের মাঝখানে একটা কেটে কিন্তু রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, যেটা একেবারে ছবিতে এই মুহূর্তে দেখানো হচ্ছে যে সাদা ওই অংশটা খুব একটা পরিষ্কারভাবে দেখানো না গেলেও বোঝানোর চেষ্টা করা হচ্ছে কেন ভেতরের অংশটা এতটাই যতুগৃহ পরিস্থিতি, এতটাই ভয়ঙ্কর। এবং ওই যে রাস্তা, দুটো গ্যাপের মাঝখানে দুটো রাস্তা তৈরি করা হয়েছে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যাওয়ার জন্য। এবং দুটো বিল্ডিং এর জানলাগুলো একে অপরকে যেন গিলতে আসছে। যেখানে সানসেট রয়েছে, কার্নিস রয়েছে, একটা কার্নিস আর একটা কার্নিসকে কার্যত দেখছি গিলে খেয়ে নেওয়ার মতো পরিস্থিতি। ওপরের দিকে দেখতে পাচ্ছি একটা বিল্ডিং এ এসি লাগানো রয়েছে, যে এসির বাইরের যে ভেন্টিলেটরের অংশ একটা যে বিল্ডিংটা রাখা রয়েছে তার কিন্তু বেরিয়ে অপর বিল্ডিং এর সঙ্গে ছুঁয়ে গিয়েছে। বলে এই যে পরিস্থিতি, ভেতরে আরো একটু দূরে আমরা দেখতে পাচ্ছি দুটো বিল্ডিং কার্যত ঠেকে গিয়েছে এসির মাঝখানের ওই অংশটা থেকে, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। বলে এভাবেই বাইরের দৃশ্য যদি এই হয়, ভেতরের দৃশ্যটা আরো কিন্তু যতুগ্রহ পরিস্থিতি। সেই ছবিটাও একটু দেখানোর চেষ্টা করব, কারণ ওপরের এই অংশগুলো গতকালকে যখন তদন্ত কমিটির সদস্য কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা পৌরসভার যিনি পুর কমিশনার স্মিতা পান্ডে, তিনি এসে এই বিল্ডিং এর এই পরিস্থিতি থেকে আশ্চর্য হন যে কেন জানলাগুলো এইভাবে বন্ধ থাকতো, কেন জানলা খোলা ছিল না। এই প্রশ্নটা তিনিও কিন্তু বারবার করছিলেন। এবং এই যে বিল্ডিং যেখানে কিন্তু কারখানা ছিল এবং কারখানার মালিক তিনি নিজেও থাকতেন, নিচের অংশের যে ভেন্টিলেশন পায়রার খোপের মতো করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই যে ভেন্টিলেশনের এই অংশগুলো সেগুলোও কিন্তু কাঁচ দিয়ে বন্ধ করা রয়েছে। ফলে এই আগুন লাগলে তার ধোঁয়া বাইরে বেরোনোর যে রাস্তা বা ধোঁয়া নিষ্কাশনের যে কোনো ব্যবস্থা, সেটা কিন্তু এই দুটো বিল্ডিং জুড়ে কোথাও ছিল না। যার কারণে দীর্ঘক্ষণ ধরে এই কারখানার ভেতরে ধোঁয়া কিন্তু পোকাটাকর ধারণ করে সেটা কিন্তু ছিল, বন্ধ অবস্থায় ছিল। বলে ধোঁয়া বেরোতে না পেরে ধোঁয়ার মধ্যে দম বন্ধ হয়ে দুজন কিন্তু কার্যত এখান থেকেই আশঙ্কাজনক অবস্থায় যায় এবং 5 জন আরও অসুস্থতা বোধ করে। দ্রুত আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে স্থানীয়দের সাহায্যে তাদেরকে উদ্ধার করা হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। ফলে প্রত্যেকেরই এই মর্মান্তিক এই পরিণতির জন্য সেটা হচ্ছে কারখানার
ভেতর থেকে ধোঁয়া বাইরে বেরোতে না পারা, তার কোনো ব্যবস্থা না থাকা, অন্যদিকে কারখানার গেট বন্ধ থাকার কারণে তাদের বেরোতে না পারা, তারা প্রাণ ভয়ে বাথরুমে গিয়ে আশ্রয় নেয়, বাথরুম থেকেই তাদেরকে কিন্তু এই মর্মান্তিক অবস্থায় উদ্ধার করা হয়। ফলে এই ভয়ঙ্কর এই পরিস্থিতি, যেটা কিন্তু আনন্দপুরের অগ্নিকাণ্ডের ছায়া, সেটা কিন্তু তপসিয়ার এই জিজে খান রোডেও কিন্তু দেখা গেল। এখন এই মর্মান্তিক ঘটনার পরেই রাজ্য সরকারের তরফ থেকে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্য কলকাতা পুলিশ কমিশনার এবং পুর কমিশনার থেকে শুরু করে দমকলের আধিকারিক এবং এমএসএমই ডিপার্টমেন্টের একজন আধিকারিক, তারা গতকালকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজকে তারা রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেবেন। পুলিশের তরফ থেকে বা নতুন সরকার তরফ থেকে দ্রুত এই পদক্ষেপ নেওয়াটাও স্থানীয় মানুষরা তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। তাদের বক্তব্য, এই ধরনের ঘটনা তপসিয়াতে এর আগেও একাধিকবার ঘটেছে, কিন্তু এত দ্রুত প্রশাসনিক ব্যবস্থা বা সরকারের ব্যবস্থা তারা কিন্তু দেখেননি বা পদক্ষেপ নিতে দেখেননি। এখন দেখার সরকারের এই পদক্ষেপ নেওয়ার পর এভাবে বেআইনিভাবে চলা এই জনবসতিপূর্ণ এলাকাতে এই কারখানাগুলোর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়, বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নেয়। ক্যামেরায় বিধান মাহাতের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। তপসিয়া অগ্নিকাণ্ডে ফরেনসিক তদন্ত, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা, তথ্য প্রমাণের ভিত্তিতে দাবি ফরেনসিক টিমের। মৃত্যুর কারণ হতে পারে অত্যাধিক ধোঁয়া ও তাপ। কারখানার 3টি দরজার 2টি স্থায়ীভাবে বন্ধ রয়েছে। প্রাণে বাঁচতে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন 5 কর্মী। একাধিক নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিশেষজ্ঞরা। সেই নমুনা পরীক্ষার পর আরও নিশ্চিত করা যাবে ঠিক কি ঘটেছিল। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা, ফরেনসিক তদন্ত এমনটাই বলছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, তপসিয়ার অগ্নিকাণ্ডে যে ফরেনসিক তদন্ত, ঠিক কি কি তথ্য উঠে এসেছে? প্রায় 1.5 ঘন্টা ধরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তের স্বার্থে বা পরীক্ষার স্বার্থে একাধিক নমুনা তারা কিন্তু সংগ্রহ করেছেন। ফরেনসিক বিশেষজ্ঞের প্রতিনিধি দল তারা প্রায় 1.5 ঘন্টা ধরে পুরো বিষয়টা তারা খতিয়ে দেখেন। তারা যেটা বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যে একাধিক নমুনা তারা সংগ্রহ করেছে এবং কারখানার ভেতরে যে স্ট্রাকচার, সেটা তাদের দেখে তাদের অভিজ্ঞতা অনুযায়ী তারা যেটা জানাচ্ছেন যে এই ঘটনার পেছনে অবশ্যই আগুন লাগার উৎস হিসাবে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণ থাকতে পারে। সেটাই মূল কারণ হতে পারে যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। তবে মৃত্যুর পেছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে ধোঁয়া এবং অত্যাধিক পরিমাণে হিট, এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো যে কারখানার ভেতরটা তার যে তাপ বা উত্তাপ, এটা কয়েক গুণ বেড়ে যায়। তার কারণ হচ্ছে চতুর্দিক বন্ধ ছিল, সেখান থেকে ধোঁয়া বাইরে বেরোনোর কোনো জায়গা ছিল না, স্মোক মানে রিলিজ করার কোনো জায়গা ছিল না কারখানার ভেতর থেকে, জানলাগুলো বন্ধ ছিল। এবং একই সঙ্গে ওই কারখানার ভেতরে 3টে দরজা থাকলেও 3টে দরজাই ছিল একই দিকে, অর্থাৎ একই অংশে 3টে পরপর দরজা, তার মধ্যে আবার 2টো হচ্ছে পার্মানেন্টলি সিল করা, আর একটা দরজা দিয়েই তারা কিন্তু যাতায়াত করতেন এবং সেই দরজাটা দিয়েও কিন্তু সেই সময় তারা বেরোতে পারেননি। তারা কিন্তু যেদিকে দরজা তার উল্টো দিকে যে বাথরুম রয়েছে, সেই বাথরুমে গিয়ে তারা মনে করেছিল যে ওই দিকটা হয়তো স্মোক কম হবে, হিট কম হবে, ওখানে তারা বেঁচে যেতে পারবে, যে কারণেই কিন্তু ওই দিকটা চলে যায়। আর যেদিকে দরজা ছিল সেই দিকটাতেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা, যার ফলে তারা বাঁচার জন্য উল্টো দিকে চলে যায়, কিন্তু সেদিকেও প্রচন্ড তাপ এবং যে ধোঁয়ার তীব্রতা, সেই দুইয়ের কারণেই কিন্তু তাদের মৃত্যু ঘটেছে। এমনটাই কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞের প্রতিনিধি দল তারা কিন্তু বিভিন্ন যে পারিপার্শ্বিক যে চিত্র, ওখানকার যে ম্যাপ, তার যে তথ্য প্রমাণ, তার উপর ভিত্তি করে এমনটাই কিন্তু তারা মনে করছেন। তবে আরো নিশ্চিত হওয়ার জন্য বেশ কিছু তথ্য প্রমাণ তারা নমুনা ওখান থেকে তারা সংগ্রহ করেছেন, যে নমুনাগুলো তারা কিন্তু ফরেনসিক ল্যাবে তারা পরীক্ষা করে দেখবেন যে আর ঠিক কি কারণ রয়েছে এই মর্মান্তিক ঘটনার পেছনে এবং এই অগ্নিকাণ্ডের পেছনে। এই যাবতীয় বিষয়গুলো আরো নিশ্চিত হওয়ার জন্য তাদের সংগৃহীত যে নমুনা, সেগুলো পরীক্ষা করে তারা কিন্তু নিশ্চিত হতে পারবে। ধন্যবাদ মফিজুল।